কেয়ার রুমে যেতে দেখি কেয়া তার দুলাভাইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করতেছে। কেয়া আমার চাচাতো বোন। কেয়া প্রায় অর্ধ উলঙ্গ আর দুলাভাই শুধু শর্ট প্যান্ট। তাদের প্রেমলীলা দেখে আমি ধমকে যাই। এটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি কেয়াকে ভালোবাসি এটা বাড়ির মোটামুটি সবাই জানে। এর কারণে যে কত মার খেয়েছি তার কোনো হিসাব নাই। আমাকে বারবার বলে দিয়েছে কেয়াকে নিজের বোনের মতো দেখতে। আমি কেয়াকে এমন অবস্থায় দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সি সি কেয়া, এসব কি দেখছি? আব্দুল্লাহ ভাই, আপনি কি করে পারলেন এটা করতে? আমার আওয়াজ শুনে যেন ওদের মাথায় আকাশ ভেঙে পড়ল। দুলাভাই বলল, সাকিব প্লিজ কাউকে বলল না। কাউকে বললে আমাদের মান সম্মান থাকবে না। উনি সুমি আপুর স্বামী, অনেক স্মার্ট, আবার অনেক বড় অফিসে চাকরি করে। সুমি আপু হলো কেয়ার বোন। আপু সকালে তার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, সাথে চাচিও গেছে। চাচা নাই, মারা গেছে 3 বছর হয়। আব্বু 2 পরিবারের প্রধান। আব্বু ও চাচা মিলে এইরকম 2টি 2তলা বাড়ি করেন। সুমি আপুর বিয়ে হয়েছে 2 বছর হলো, একটা 6 মাসের মেয়ে বাচ্চাও আছে। আপুকে আব্বুই বিয়ে দেয়। বিয়েটা পারিবারিকভাবেই হয়। দুলাভাই আমার হীরের টুকরা, বাড়ির সবাই জানে। কিন্তু তার চরিত্র যে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি না। আর কেয়া এটা কিভাবে করলো? কেয়ার মতো ভদ্র মেয়ে 3 গ্রাম খুঁজেও পাওয়া যাবে না। কেয়ার সৌন্দর্য বাড়ির লোকজন ছাড়া বাইরের কেউ দেখেনি। হাত মোজা, পাও মোজা, বোরকাও পরে, পদ্মার সাথে সবসময় চলাচল করে। কিন্তু আজ সেই কেয়ার একই হাল দেখছি। চুপ করেন, আপনার লজ্জা করে না? আবার কথা বলেন। কেয়া, তুই না পদ্মা করিস? কোনো পরপুরুষের সামনে যাস না? এই তোর পদ্মার আড়ালের চেহারা। আমার কথা শুনে কেয়া কিচ্ছু বলছে না, নিজে শুধু কেঁদে যাচ্ছে। তোর জন্য পুরো পদ্মাশীল নারীর সম্মান নষ্ট হলো। কি দরকার ছিল পদ্মা করার? পতিতা গলিতে গেলেই তো পারতিস। এই কেয়াকে আমি যখন বলতাম, কেয়া আমি তোকে ভালোবাসি, তোর জন্য সব করতে পারবো, আর তুই আমাকে আব্বুকে বলে মার খাওয়াইতি। কেয়া কান্না করতে করতে বলল, সাকিব কাউকে বলিস না প্লিজ। কেয়া আমি যখন তোকে ভালোবাসি বলতাম, তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি, আব্বুর কাছে মার খাওয়াইতি। আজ তোর আসল রূপটা দেখুক সবাই। আর দুলাভাই, আপনাকে আর কি বলবো? আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম। ওদেরকে যতই বলি রূপ দেখিয়ে দেব, কিন্তু সুমি আপুর সংসারটা কি হবে? আর একটা 6 মাসের মেয়েও আছে তাদের। আর কেয়া তো আমার চাচাতো বোন, যাকে আমি ভালোবাসি তার সম্মান কি করে নষ্ট করি? দুলাভাই মাথা নিচু করে বসে আছে। আমি বললাম, দুলাভাই আপনি এখনো এখানে বসে আছেন? আমার কথা শুনে দুলাভাই রুম থেকে বেরিয়ে যায়। আমি বললাম, কে অন্তত তোর কাছে এটা আশা করি নাই, কাজটা কিন্তু খুব বেশি ভালো করিস নাই। বলেই যখন রুম থেকে বেরিয়ে যাব, দেখি দরজা আটকানো। কে চিল্লাইতে শুরু করে দিয়েছে, সাকিব আমাকে ছেড়ে দে প্লিজ, আমার এত বড় সর্বনাশ করিস না, আমি তোকে ভাইয়ের মতোই ভাবি। সাকিব না প্লিজ। কেয়ার কাণ্ডে আমি বাকরুদ্ধ। সেই সুযোগে কেয়া ভেতর থেকে দরজা আটকিয়ে দিয়েছে। আমি কথা বলতে পারছি না, গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না। মনে হচ্ছে হাত পা সব বেঁধে রেখেছে কেউ। সাকিব তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোর পায়ে পড়ি। কেয়া তার কাপড় ছিঁড়তে লাগলো, প্রায় অনেক অংশ ছিঁড়ে ফেলছে। আমি অনেক কষ্টে মুখ থেকে বের করলাম, কেয়া কি হচ্ছে এসব? কেয়া আরো জোরে চিল্লাচ্ছে আর বলছে, কেউ বাঁচাও, সাকিব প্লিজ ছেড়ে দে আমায়। আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। কি আর এমন কাণ্ডে শরীরের শক্তি হারিয়ে ফেলছি। বাহির থেকে দরজা ধাক্কাতে লাগছে দুলাভাই, আর দরজা খোলার জন্য চিল্লাতে লাগলো। দুলাভাই চিল্লানি শুনে আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি সবাই মনে হয় চলে এসেছে। জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেলে সবাই। দরজা খুলতে কেয়া আব্বুর পেছনে গিয়ে লুকায়। কেয়ার কাপড় ছেঁড়া দেখে আব্বু আন্দাজ করে ফেলে কেয়ার সাথে নিশ্চয়ই খারাপ কিছু হতে যাচ্ছিল। কেয়া নেকা কান্না করছে। কেয়াকে ভাবি আগলে নেয়, আর সবাই আমার দিকে অগ্নি চোখে দেখতে লাগলো। আব্বু আমার সামনে এসেই কয়েকটা ঠাস ঠাস করে চর বসিয়ে দেয়। ভাই এসেও কয়েকটা চর মেরেছে। আমি কিছু বলতে যাব তারও কোনো সুযোগ নেই। সব কিছুই এত তাড়াতাড়ি হচ্ছিল। কেয়া, সাকিব তো তোমাকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে এসেছিল। তোমাকে এত খারাপ অবস্থায় দেখা যাচ্ছে কেন? সাকিব কি তোমার সাথে কিছু করেছে? ভাবি হয়তো বিশ্বাস করতে পারছে না আমার মতো ছেলে এমন একটা কাজ করবে। কেয়া ভাবিকে জড়িয়ে নেকা কান্না করছে আর বলছে, আমি শুয়েছিলাম, সাকিব এসে আমাকে একা পেয়ে আগের মতো ভালোবাসার প্রস্তাব দেয়। বড় আব্বুকে জানাবো বলতে সাকিব আমাকে
বলে আমি নাকি তাকে অনেক মার খাওয়াইছি, তাই আজ আমার ইজ্জত কেড়ে নিবে। তারপর সাকিব আমার সর্বনাশ করতে থাকে। আপনারা না থাকলে সাকিব যে আমাকে কি করতো, কেয়ার কথা অবিশ্বাস করার কোনো কারণ নাই। আগেই বলেছি 3 গ্রাম খুঁজেও এমন মেয়ে পাওয়া যাবে না। আব্বু কেয়ার কথা শুনে আরো রেগে গেলেন। তুই আমার ছেলে ভাবতেই লজ্জা লাগে। যে নিজের চাচাতো বোনের সাথে এমন করতে পারে, সে অন্য মেয়েদের কি না করবে। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বের হয়ে যায় এই বাড়ি থেকে। আব্বুর কথা শুনে চোখ বেয়ে পানি পড়ছে। মাথা নিচু করে কান্না করতে করতে বললাম, আব্বু আমি কিছু করি নাই। ওই আমাকে আব্বু বলবি না। আজ থেকে আমার একটা ছেলে, তুই মারা গেছিস। আব্বুর মুখে এ কথা শোনাচ্ছে মরে যেতে পারলে অনেক খুশি হতাম। আম্মুকে বললাম, আম্মু আমি কিছু করি নাই। কেয়া কথা আটকিয়ে দিয়ে আম্মু বলল, জানি না কোন পাবে তোকে পেটে ধরেছিলাম। আম্মুর মুখে এ কথা শুনে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছিল। আর কাকে বলবো, যেখানে আমার গর্ভধারণী মা বিশ্বাস করলো না, আমাকে কিছু বলতেও দেয় নাই। আমি দুলাভাইয়ের দিকে তাকালাম, মুখে শয়তানির হাসি। আর কেয়া এখানে ন্যাকা কান্না করছে। সুমি আপু চলে এসেছে, যার আদরে বড় হওয়া, যে আপুটা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে, আমাকে এখনো মুখে খাবার তুলে খাওয়ায়। সে আপুটাও সব কিছু শুনে কান্নায় বুক ভাসাচ্ছে। আজ আমি আপুর চোখে খারাপ হয়ে গেলাম। কেয়ার রুম থেকে বের হয়ে নিজের রুমে এসে কাপড় গোছাচ্ছি, কারণ এই বাড়িতে আমার আর কোনো জায়গা নেই। আমি কোন মুখে থাকবো এখানে, যেখানে সবাই আমাকে ধর্ষক বলে জানে। কাপড় গোছানো শেষ, রুম থেকে বের হব, এমন সময় ভাবি আমার রুমের সামনে আসলো। ভাবিকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, কারণ ভাবি আমার মায়ের মতো আদর করে। টাকা পয়সার অভাব ভাবি পূরণ করে। ভাবি সুমি আপুর মতোই একটা বড় আপু। ভাবি বলল, এটা তুমি কিভাবে করতে পারলে সাকিব? আমরা তো কেয়ার সাথেই তোমার বিয়ে দিতে রাজি ছিলাম। আব্বুকে না হয় আমরা বুঝিয়ে নিতাম, তার জন্য কেউ এসব করে? আমি কান্না করতে করতে বললাম, ভাবি আমাকে মাফ করে দিও, আমি পারিনি সবার সামনে সত্যিটা বলতে। ভাবি বলল, কি সত্যি বলতে পারো নাই? আমি বললাম, ভাবি কথা দেন কাউকে বলবেন না? ভাবি বলল, বলো। বলবো না কাউকে। আমি কান্না সুরে বললাম, ভাবি আমি কেয়ার সঙ্গে এমন কিছুই করিনি। ভাবি বলল, তাহলে কেয়ার কাপড় ছেঁড়া কেন? ভাবি আমি কেয়াকে ডাকতে গিয়ে দুলাভাইয়ের সাথে পাপ কাজে লিপ্ত থাকা অবস্থায় দেখি আমি তাদের অপমান করি, তাদের ভয় দেখায়, বাড়ির সবাইকে বলে দেব। কিন্তু পরে আপুর সংসার আর কেয়ার সম্মানের কথা ভেবে থমকে যায়। আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম, দুলাভাই বাইরে থেকে দরজা লক করে দেয়। কেয়া জোরে জোরে কাঁদতে থাকে আর কাপড়গুলো ছিঁড়তে থাকে। তারপর ভিতর থেকে লক করে দেয় কেয়া, আর বাহির থেকে দুলাভাই দরজা ধাক্কায়। আর চিল্লানি শুনে তোমরা এসে আমাকে এই পরিস্থিতিতে দেখলা। আর কাকে বলবো এই কথা, আর কে বিশ্বাস করবে আমার এই কথাগুলো বলো? এই কথা বলে কেঁদে কেঁদে রুম থেকে বের হতে যাচ্ছি। ভাবির চোখেও পানি। ভাবি বিশ্বাস করলেও নিরুপায়। ভাবি বলল, কি বলছো সাকিব? তাদের পাপের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়েছে? আমি বললাম, ভাবি তুমি কাউকে বলো না প্লিজ, কেয়ার সম্মান আর আপুর সংসার নষ্ট হয়ে যেতে পারে। আর ভাবি বলল, জানি না সাকিব, কে মিথ্যা বলছে আর কে সত্যি বলছে। কেয়া আর সুমিত জামাইয়ের তো এমন কোনো বাজে লক্ষণ দেখি নাই। ভাবি তুমি আমাকে বিশ্বাস করছো না? তাহলে এটা দেখো, আমি সুযোগে সব কিছু ভিডিও করে রেখেছিলাম। ভেবেছিলাম কাউকে দেখাবো না, কিন্তু পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটার চোখে নিজেকে খারাপ বানাইতে পারিনি। ভাবি মোবাইল নিয়ে যেতে চাইলো। সাকিব, এই ভিডিও এক্ষুনি আব্বুকে দেখাবো। ভাবি প্লিজ কথা দিয়েছো, কাউকে এই কথা বলবা না। সবার চোখে খারাপ হলেও তোমার চোখে যেন ভালো হয়ে থাকি, তাই তোমাকে সব বললাম। কথা শেষ করতে ভাইয়া ভাবিকে এসে বলছে, এই ধর্ষকের সাথে কিসের এত কথা? ভাবির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ভাবি আমাকে অনেকগুলো টাকা দিয়ে বলে টাকার দরকার পড়লে যেন আমাকে জানায়। ভাবি চোখ মুছে আমার রুম থেকে বের হয়, কিন্তু আমার চোখের পানি জোড়ায় না। রুমটার প্রতি মায়া লাগছিল। আম্মু পায়ে একবার সালাম করতে মন চাচ্ছিল, কিন্তু সে সাহস আজ আমার নাই। সবাই আমার চলে যাওয়া দেখছে। ভাবি সবার চোখের আড়ালে বারবার চোখ মুছছে। রাত 12টার বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আর বন্ধুরা, পরের পার্টের জন্য সবাই ওয়েট করুন। আল্লাহ হাফেজ।